হ্যালো ফ্রেন্ডস, রাজ আহমেদ বনি, চিফ এডিটর virtualjournalvideo.com। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে মেহেরপুর জেলার গাংনী থানায় আমি যখন এই লাইভ অনুষ্ঠান করছি ততক্ষণে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অ্যাডভাইজার প্যানেল অলরেডি মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানাইছেন এবং আমাদের মেহেরপুর জেলার গাংনী থানার সকল শহীদদের স্মরণে সম্মান জানিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আমি আজকে একটু তৃণমূল বিএনপির নেতাদের সাথে কথা বলবো, যারা বর্তমান বাংলাদেশে যে 5ই আগস্টের রক্তাক্ত শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখন বসবাস করছি এবং বিএনপি এবং জামাত ইসলামের যে প্রাইম টাইম চলছে সেই নেতাদের, বিএনপির নেতাদের স্পেশালি তারেক রহমান দেশের বাইরে এখনো লন্ডনে আছেন, বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য আছেন। আমরা ওই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার লিডারশিপের জন্য অপেক্ষা করছি কবে দেশে আসবেন, দেশে একটা নির্বাচন হবে, পার্টিসিপেট নির্বাচন, তারপরে আমরা স্থানীয় নির্বাচন যেটা বলা যায়। তো আমি এই অনিয়মিত টকশো রেডিয়েন্ট দ্য আলটিমেট ডেস্কোটের সৌজন্য ইনসাইড স্টোরি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এমন একজন গেস্টকে যিনি আমাদের মেহেরপুর জেলার গাংনী থানা, মেহেরপুর জেলা এমনিতে একটা ছোট একটা জেলা, এখানে 3টা উপজেলা। তো গাংনী উপজেলার মঠমোড়া ইউনিয়নের অনেক সিনিয়র একজন নেতা, যিনি শরীফুল ইসলাম, সাবেক সেক্রেটারি মঠমোড়া ইউনিয়ন পরিষদের বিএনপি। তো মোহাম্মদ শরীফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আজকের এই মহান দিনে আপনার এই প্রচার মাধ্যমে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি মঠমোড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। শরীফ ভাই, আমাদের বাংলাদেশের বিএনপি নেতা কর্মী এবং জামাতের নেতাকে অনেক বিজি টাইম পার করছে। ইভেন আমি জানি গাংনীতে মাসুদুর রহমান সাহেব এবং জাভেদ মাসুদ মিল্টন ভাই অনেক ব্যস্ততার মাঝে উনি একদম ঘর গোছাচ্ছেন, মানে দলীয় কার্যক্রম চলছেন, ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলা লেভেলে পুরো সেট আপ চলছে এখন। তারপর অনেক ব্যস্ততা, ওনাদের ব্যস্ততা আমি পুরো 2 সপ্তাহ ধরে টেস্ট করছি। ছাত্র দলের আমাদের সেক্রেটারি, আমাদের বিপ্লব ভাই, ওনাকে পাচ্ছি না, মেঘলা ভাইকে পাচ্ছি না। কিছুদিন আগে ইনসু ভাই অবশ্য আমাদের লাইভে আসছিলেন। তো তারপরেও আপনি মঠমোড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের যে এখন সভাপতি হিসেবে দায়িত্ব আছেন, তো এই প্রসঙ্গে আমি কথা বলবো যে আপনার রাজনীতিবিদ হয়ে ওঠার গল্পটা প্রথম থেকে। ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি পেশায় একজন হাই স্কুলের শিক্ষক। রাজনৈতিক পরিচয় আমি মোহাম্মদপুর 2 নম্বর ওয়ার্ডের সাবেক এবং বর্তমান সভাপতি এবং 5 নম্বর মঠমোড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। আসলে রাজনীতি আমার পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে মিশিয়ে আছে। আমার পিতামহ সবাই এই বিএনপি রাজনীতির সাথে সম্পর্ক ছিল। আমি যখন বেড়ে উঠি আমার ছাত্র লাইফে, তখন থেকে আমি এই শহীদ জিয়ার আদর্শের এই রাজনীতির সঙ্গে আমিও নিজেকে জড়িয়ে ফেলেছি। তো আসলে আজকের এই মহান দিনে সেই মহান ব্যক্তিত্বের কথা স্মরণ করতে হয়, যার দুঃসাহসিক ঘোষণা এবং সরাসরি রণক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র সূচনা হয়েছিল। সেই মহান এবং সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করি। সেই সঙ্গে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করি জুলাই আগস্টের অভ্যুত্থানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে সেই মহান ব্যক্তিদের আত্মার বিদেহাত্মার মাগফিরাত কামনা করি এবং যারা যুদ্ধে আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি। আসলে আমি আমার গ্রামের রাজনীতির সঙ্গে অনেকদিন থেকে আমি সম্পর্কযুক্ত। আমার মনে পড়ে আমার আব্বা একবার গ্রাম সদস্যের নির্বাচন করেছিল, সেখানে চেয়ারম্যানের থেকেও মানে ব্যাপক ভোট পেয়েছিল। মানে আমার আব্বা এমন একটা জনপ্রিয় লোক ছিলেন। পরের কথা বলছেন? হ্যাঁ, স্বাধীনতার পরে।
সম্ভবত আব্বা 88 সালে 86 সালে মনে হয় মেম্বার সদস্য নির্বাচিত হয়েছিল, আচ্ছা, 86 সালে। তখন তো এরশাদ সাহেবের সময়। হ্যাঁ, এরশাদ সাহেবের সময়। তো আমি সেই নির্বাচন আব্বার পাশাপাশি ছিলাম। আমি তখন সম্ভবত ক্লাস 8-এ পড়ি। হুম। তারপর থেকেই আমার রাজনৈতিক জীবন শুরু হয়। কলেজ। এখানে আমি একটা কথা বলি, বলেন। আর আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে যে বিএনপি রাজনীতির সাথে জড়িত। জি। তো আপনি রাজনীতি যদি করতে হয় তাহলে বিএনপি রাজনীতিটা কেন শুরু করলেন, কেন করলেন না? মানে আদর্শের জায়গাটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জি জি, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশকে নিয়ে যে একটা স্বপ্ন দেখেছিল, বাংলাদেশের মানুষকে যে একটা স্বপ্ন দেখিয়েছিল, সুন্দর একটা বাংলাদেশ গড়ার, স্বনির্ভর একটা বাংলাদেশ তৈরি করার, তার সেই আদর্শে আদর্শায়িত হয়ে আমি নিজেকে এই বিএনপি রাজনীতির সাথে সম্পর্ক। এটা তো ছাত্র অবস্থা থেকে শুরু করেন। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। ওই ছাত্র অবস্থা মানে ছাত্র থাকালীন ওই সময় রাজনীতির গল্পটা। হ্যাঁ, ওই সময় আমি যখন এসএসসি পাশ করে আমি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে শিক্ষা গ্রহণ করি, হ্যাঁ ইন্টারমিডিয়েট, তখন থেকে আমি বিএনপি রাজনীতির সাথে সম্পর্ক। ওই সময়টা ছিল এরশাদের সময়। মনে পড়ে সেই এরশাদ আন্দোলনে আমাদেরও ভূমিকা ছিল। এরশাদ সেই স্বৈরশাসক আন্দোলনে আমরাও অংশগ্রহণ করেছিলাম। তো সেই থেকে বিএনপির সঙ্গে নিজেকে একেবারেই মানে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছি। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীর নেত্রী, তার এই আদর্শে নিজেকে আদর্শায়িত করে আমি বিএনপির সঙ্গে নিজেকে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আপনি ফেলেছি। বললেন যে আপনার বাবা একসময় নির্বাচনে পার্টিসিপেট করেছিলেন এবং মেম্বার ছিলেন। জি জি। তো ওই সময়টা তো আপনি খুব কাছ থেকে দেখছেন। হ্যাঁ, দেখছি। মানে মানে মেহেরপুর জেলার গাংনী থানা থেকে মঠমোড়া ইউনিয়নের যে জনগণ রুট লেভেলের, ওনারা তো গ্রামের মানুষ, আল্লু খাবে নিরামিষ ঘুম দেবে, এবং কতটুকু সুযোগ সুবিধা দিতে পারছেন, যেমন টিসিবি কার্ড, ডিজেফ, ওই যে রেশন কার্ড, কৃষকদেরকে কতটুকু মূল্যায়ন করছিলেন সে সময় আপনার বাবা? আসলে ওই সময়, কারণ বাবার কাছ থেকে তো আপনি শিক্ষা নিয়েছেন। হ্যাঁ, আমি বাবার কাছ থেকে একটা জিনিস শিক্ষা নিয়েছি, আমার আজও মনে পড়ে। মানে ওই সময় সরকারি অনুদান মেম্বারদের মাধ্যমে খুব কম আসতো, ছিল ওই বিস্কিট বা গম এগুলো আসতো। আমার মনে পড়ে ওই সময় আমি ছোট 8-9-এ পড়ি সম্ভবত, দেখছি ওই গম বিতরণ করতে করতে কম পড়ে গেছে। আব্বা করতো কি, তখন গোলা ছিল, গোলাই থেকে গম বের করে নিয়েছে, মানে মানুষের মাঝে বিতরণ করতো। এটা একটা অনেস্টির পরিচয়। হ্যাঁ। আচ্ছা, আমি আপনার এই মঠমোড়া ইউনিয়নের ওয়ার্ড নির্বাহী কমিটির একটু জানা রাখি যে আপনি সভাপতি হিসেবে আছেন, ওবায়দুল ইসলাম সহসভাপতি, সাধারণ সম্পাদক আসালত আলী, মাহবুবুর রশিদ যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হামিদুল হক হানিফ, সহ সাংগঠনিক সম্পাদক আচ্ছা মিলন সাহেব। তো এই যে অসম্পূর্ণ কমিটি, এই কমিটিগুলো আপনারা সেট আপ দিচ্ছেন, জাভেদ মাসুদ মিল্টন ভাই আছেন, পৌর বিএনপি আছে। তো ইউনিয়ন লেভেলে আপনার এখন বর্তমান অ্যাক্টিভিটিস কি, কাজ কি কি করছেন, ঘর গোছানো যেটা বলে? আচ্ছা, আমরা 16টা বছর তো আপনারা সেই রকম ভাবে ওয়াইডলি কাজ করতে পারেন নাই। জি জি। এখন তো সময় হয়েছে যে 5 আগস্ট, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর। তো এবার নির্বাচনে, যেহেতু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিবে, স্থানীয় নির্বাচন হলে অবশ্যই ইউনিয়ন লেভেলে নির্বাচন করতে হবে। তো সেই কিভাবে কোন কোন রোডম্যাপ অনুযায়ী আগাচ্ছেন? আসলে আমি এমন একটা গ্রামে বাস করি যে গ্রামের মানে আওয়ামী লীগের একেবারেই মানে যারা প্রতিষ্ঠাতা নেতা, সেই গ্রামে কিন্তু বসবাস। মরহুম হান্নান, মরহুম নুরুল হক সাহেব, মরহুম এনামুল হক এবং তাদের উত্তরসূরি 2024 সালের নির্বাচনে নৌকার কান্ডারি সাগর, নাজমুল হক সাগর, সোহেল চেয়ারম্যান, এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমার পূর্বপুরুষরা রাজনীতি করেছে। আমরাও কিন্তু সেই ধারাবাহিকতায় রাজনীতি করি। আমরা মোহাম্মদপুর বিএনপির একটা আদর্শিক দল আমরা করি, কারণ দলের ক্ষেত্রে আমাদের কোনো সাইড মানসিকতা নাই। আমরা সবসময় দলের ইউনিটি ধরে রাখার জন্য, মানুষের দলীয় সুবিধা সুযোগ সুবিধা দেওয়ার জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকে না। এটা তো মানে এখন আমাদের আহ্বায়ক মিল্টন ভাইয়ের ইনস্ট্রাকশনে কাজ চলছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু মিল্টন ভাইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো,
লিডারশিপের জায়গায়, নেতৃত্বের জায়গায়, যেহেতু মেহেরপুর 1 আসন এবং 2 আসন আমাদের ছোট্ট জেলা, জি তো জাভেদ মাসুদ মিল্টন ভাই কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড দেখলে উনি অনেক স্ট্রংলি এবং চ্যারিটেবলি কাজ করে আসছেন এতদূর। এখন মিল্টন ভাই সময় আসছে লাইমলাইটে আসার, এবং আসছেনও, জি এবং ফাইট করতে যাচ্ছে। মানে এতদিন যা কাজ করছে, এখন তার সময়টা আসছে ওনার। তো মিল্টন ভাইয়ের লিডারশিপটা কেমন লাগছে আপনার? আসলে উনি কিন্তু সফল ব্যবসায়ী এবং দুর্নীতিকে কোনো প্রাধান্য দিচ্ছে না, যে কোনো ধরনের নিট অ্যান্ড ক্লিন ইমেজের। জি জি তো সেই জায়গা থেকে ধন্যবাদ আপনাকে, আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। কারণ গাংনী মানুষের অহংকারের বিষয় যে এই গাংনীবাসী অনেকদিন পর এমন একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা পেয়েছি একটা লিডারশিপ। এই গুণাগুণের কথা বলে শেষ করা যায় না। এই দীর্ঘ 16টি বছর আন্দোলন সংগ্রামে উনি একেবারে মাঠ পর্যায়ে থেকে নেতাকর্মীদের একেবারে পাশে থেকেছেন। বিভিন্ন মামলা হামলা সমস্ত দায়ভার এই গাংনী প্রতিটি মানুষের, এমনকি যারা জেল খেটেছে তাদের বাড়ির খাবার পর্যন্ত উনি সরবরাহ করেছেন। আমরা অত্যন্ত শ্রদ্ধা করে সম্মান করি এই মহান ব্যক্তিত্ব, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, যে তার মেধা এবং বুদ্ধিমত্তার সাথে মেহেরপুর জেলার এমন একজনকে আহ্বায়ক করে দিয়েছেন, তার হাত দিয়ে গাংনী মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। গাংনীর মানুষের ওনার যে মানসিকতা, আসলে খুব কঠোর হস্তে উনি এই দুর্নীতি এবং দুশ্চরিত্র মানুষকে উনি সবসময়। আমি একটু মাঝে কথা বলি, সেটা হচ্ছে মিল্টন ভাইকে যখন আপনারা মহান করে তুলছেন, কিন্তু মিল্টন ভাইয়ের চেয়ে সিনিয়র কিন্তু নেতা আছেন মাসুদ রহমান সাহেব এবং আমজাদ হোসেন সাহেব। ওনাদেরকে কেন আবার মাসুদ রহমান সাহেব বলছে যে 3 টাকার কমিটি সমালোচনা করছে, তারপরেও তারেক রহমান আমার মনে হয় ইয়াং লিডারশিপদেরকে প্রায়োরিটি দিচ্ছে, যে যাতে মেহেরপুর 1 এবং 2 আসনটা সুন্দরভাবে নার্সিং হয়ে গড়ে উঠতে পারে। তারপরেও কিন্তু জাভেদ মাসুদ মিল্টন আহ্বায়ক হিসেবে আসেন, সদস্য হিসেবে অ্যাডভোকেট কামরুল ইসলাম, তারপরেও 2 জন সিনিয়র নেতা মাসুদ রহমান এবং আমজাদ হোসেন সাহেব, 2 জনকে সদস্য হিসেবে রাখছেন সবার উপরে। তো এই এখানে কি সিনিয়রিটি কে প্রাধান্য পাইল না, এমন কিছু মনে হচ্ছে আপনার? আসলে তারেক রহমান যে দৃষ্টিকোণ থেকে উনি দলটাকে পরিচালনা করছে, তার ধারাবাহিকতা আমরা বুঝতে পারছি উনি তারুণ্যের প্রতি ওনার আকর্ষণটা খুবই বেশি। আর যারা বিশেষ করে ক্লিন ইমেজে রাজনীতি করে, উনি ওই ধরনের ব্যক্তিত্বের হাতে সমস্ত কমিটিগুলো কিন্তু অর্পণ করেছেন। এদিক থেকে আমরা আশাবাদী যে মেহেরপুর 2 আসনের আমাদের আগামী দিনের স্বপ্ন, আমাদের আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি আমাদের জাভেদ মাসুদ মিল্টন সাহেবই অবশ্যই মনোনয়ন পাবে, কারণ স্বচ্ছতার দিক থেকে তিনি সবার ঊর্ধ্বে, এটা আমরা আশাবাদী। আচ্ছা, এই আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের কথা বললেন, যে ডিসেম্বর নাগাদ বা 26 সালের মাঝামাঝির আগে তো জাতীয় নির্বাচন, এর আগে তো স্থানীয় নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের প্রস্তুতি কি নিচ্ছেন আপনারা? না, আমরা এটাকে একেবারেই প্রত্যাখ্যান করেছি, কারণ একটা দেশে স্বৈরশাসক হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোষটা এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অনুষদে, বিভিন্ন রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে। অবশ্যই ডেফিনেটলি থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে দেশে একটা জাতীয় নির্বাচন হবে, সে জাতীয় নির্বাচনের পরে দেশে একটা সংসদ গঠিত হবে, সরকার গঠিত হবে, সেই সরকারের অধীনেই স্থানীয় নির্বাচনগুলো হবে। সেই ক্ষেত্রে আমি আশা করি যে স্থানীয় নির্বাচন হওয়ার এখন কোনো সুযোগ নাই, তাই আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি না। আমাদের প্রস্তুতি আগামী জাতীয় সংসদ নির্বাচনের। আচ্ছা, খুব ভালো। তো আপনার প্রস্তুতি সেভাবে নেবেন। আমি একটু আপনার আবার গ্রামের দিকে চলে আসি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তারেক রহমান 13 জুলাই 2023 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জাতির উদ্দেশ্যে উত্থাপিত যে 31 দফা দিয়েছেন, এগুলো আমাদের কাছে সবারই লিস্টেড আছে। আমি স্পেশালি গতদিনও ইনজু ভাই যখন ছিল আমাদের গাংনী পৌর বিএনপির উনি একটা দায়িত্বে আছেন, সাবেক পৌর ভারপ্রাপ্ত মেয়রও ছিলেন। ভাই, আমাদের মেহেরপুর 2 আসন গাংনী বা মেহেরপুর 1 কৃষি প্রধান একটা দেশ, ছোট্ট 716 বর্গ কিলোমিটার, এর মাঝখানে ঘর বাড়ি বাদ দিয়ে দেখা যায় কৃষি জমি। এই যে কৃষক এবং কৃষি আবাদ পানির ভিতরে আমাদের চাষাবাদ জড়িত কৃষকরা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি একটু পিছনে যাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্ষমতা আসার পরে
উনি দুবেলা দুমুঠো ভাতের জন্য জাপান থেকে নিয়ে আসলেন বীজ, জি খাল কেটে পানি ছেড়ে দিলেন এবং আবাদ পানির একটা বিশাল ব্যবস্থা করে দিলেন। তো সেই কৃষি এখন আমরা এই অবস্থায় দেখছি যে কৃষকের কান্না। 10 টাকা কেজি মাত্র আলু, হুম, 30-40 টাকা কেজি পেঁয়াজ। তারপরে আমি এটা কম দাম মানে নিচ্ছি, তারপরেও এই যে গত সিজনে গেল যে ফুলকপি পাতাকপি একদম গরু ছাগলে খাইলো না, মানুষ লাথায় লাথায় ভাঙছে। এই কৃষির উপরে আপনার ইউনিয়নে আপনি একজন দায়িত্বশীল নেতা এবং মিল্টন ভাই মেহেরপুরে আমাদের কান্ডারি বিএনপির, জি তারেক রহমান এখন দেশে বাইরে আছেন। তো ওভারঅল কৃষির উপরে কিভাবে নজর দিবেন আপনারা? ধন্যবাদ, আপনি একটা যথার্থ প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, দেশের শতকরা 80 জন লোক কৃষির উপর নির্ভরশীল। তো এই দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে, দেশের রাষ্ট্র কাঠামোর উন্নয়ন করতে হলে কৃষিকে উন্নয়ন করতে হবে। অবশ্যই। তো তার ধারাবাহিকতায় সেই শহীদ রাষ্ট্রপতি উনি ওনার শাসনামলে আমরা দেখছি, আমরা তখন ছোট ছিলাম, উনি সর্বপ্রথম কৃষির উপর কিন্তু উনি প্রাধান্য দিয়েছিলেন। কিভাবে কৃষকের কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে উনি খাল খননের প্রকল্প হাতে নিয়েছিলেন। আমাদের মনে পড়ে, আমরা তখন ছোট, এই সম্ভবত দেবীপুরে, এই যে মালসাদা, ওইখানে খাল খননে উনি এসেছিলেন, আমরা তখন ছোট। তো আসলে বর্তমানে কৃষকের যে বেহাল দশা, এটার উপর লক্ষ্য করে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক উনি 31 দফা ঘোষণা করেছেন। তার মধ্যে একটা দফা 27 দফায় উনি উল্লেখ করেছেন যে কৃষকের উৎপাদন এবং বিপণন, এটা সুরক্ষা প্রদান এবং কৃষির ন্যায্য মূল্য নিশ্চিত করা উনি একটা দফার মধ্যে নিয়ে এসেছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, অর্থাৎ বাংলাদেশকে উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে যেতে হলে কৃষি উন্নয়ন ঘটাতে হবে। অবশ্যই 100%। এই যে আমি একটু অ্যাড করি, আমাদের বাংলাদেশে যেগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, বিএডিসি, কৃষি অধিদপ্তর, সেচ ভবন, কৃষি গবেষণা ইনস্টিটিউট, সিড ফার্ম, আমাদের লোকাল জায়গায় যেসব ফার্ম গুলো আছে, এগুলো সরকারের জন্য খুব বেশি নজরদারি নাই। এগুলো ঢেলে সাজানো কোনো অপশন আছে কিনা? অবশ্যই, কারণ আমরা আমাদের স্বাধীনতার প্রায় 53 বছর অতিক্রম করছি। আমরা এই সময়ের মধ্যে দেখছি যে আসলে বাংলাদেশ স্বাধীন হলেও মানুষ স্বাধীনতার যে সুফল সেটা আমরা পুরোপুরি ভোগ করতে পারিনি। বিশেষ করে এই দীর্ঘ 16-17 বছর যে একটা দানব সরকার ছিল, সেই সরকারের শাসনামলে সবকিছুই স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় চলেছে। সেখানে সেচ বলেন, ওখানে বিএডিসি, মানে প্রত্যেকটা দপ্তর তারা দলীয়করণ করেছে। সেখানে সমবন্টন, কৃষকদের চিন্তা চেতনা তারা কখনো করেনি। তাই আমাদের দল যদি ক্ষমতায় যায়, সেই ক্ষেত্রে কৃষির উপরে অবশ্যই গুরুত্ব দেওয়া হবে। কিভাবে কৃষকের, শুধু গুরুত্ব না, আমি কথাটা কেড়ে নিলাম, ভর্তুকি দেওয়া হবে। কারণ হচ্ছে আমাদের দেখেন কোল্ড স্টোর নাই, খাদ্য গোদামঘর সেরকম নাই, আমরা ভুট্টার দাম ঠিক মতো পাচ্ছি না, আমাদের যে ধান এবং গম এগুলো সুলভ মূল্যে সরকারি দপ্তর থেকে কেনা হচ্ছে না। তো সেই জায়গা থেকে অবশ্যই আপনি ইউনিয়ন লেভেলের একজন আছেন, আপনার ঢেলে সাজানোর প্রক্রিয়াটা কেমন হবে, মানে আপনার এলাকায়? আচ্ছা, স্পেশালি কৃষকদেরকে। হ্যাঁ, স্পেশালি এখানে অবশ্যই আমরা আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা কৃষকদের প্রাধান্য দেব। কৃষি পণ্য উৎপাদন কিভাবে বৃদ্ধি পাওয়া যায়, সেচ প্রকল্প উন্নয়ন ঘটাতে হবে, সেখানে সার কীটনাশক এগুলো যথাযথ সরবরাহ করতে হবে ন্যায্য মূল্যে, এবং সেখানে কৃষি পণ্য মানে বাজারজাতকরণের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কৃষক পণ্য উৎপাদন করলো কিন্তু তার ন্যায্য মূল্য পেল না কেন? সেখানে বাজারজাতকরণের কোনো সঠিক প্রক্রিয়া ব্যবস্থাপনা আবার সিন্ডিকেটও আছে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব, আমাদের রাষ্ট্রনায়ক, আগামী দিনের রাষ্ট্রনায়ক উনি উল্লেখ করেছেন যে প্রয়োজনে প্রতি ইউনিয়নে একটা ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে। এটা কিন্তু খুব একটা মাস্টার প্ল্যান। সেই সঙ্গে আমরা দাবি রাখি শুধু ক্রয় কেন্দ্র না, ওখানে কৃষি পণ্য সংরক্ষণের জন্য সেখানে কোল্ড স্টোরের প্রয়োজন স্থাপন করতে হবে। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি এই কৃষির উপরে আরেকটু আপনার সাথে কথা বলি, যেহেতু কৃষি ফ্যামিলি থেকে আমি নিজে উঠে এসেছি, আমাদের বাপ দাদা চাচারা ওনারা কৃষি আবাদ পানি করছেন। আপনাদের গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে
কৃষি আবাদ বাণিজ্য চলছে। এখন বর্তমান সময়ে কৃষি ফ্যামিলিটা যেন চাষাবাদ করতে অনিচ্ছুক। হুম। ছেলে একটা হয়েছে বা বড় হয়েছে, কৃষি আবাদ বাণিজ্য করার দরকার না, লেখাপড়া করার দরকার না, বিদেশ চলে যায়। এই যে ঝরে পড়া কৃষক যদি ঝরে যায়, কৃষি আবাদের দিকে না থাকে, তাহলে কিন্তু আমাদের আমদানি নির্ভর হইতে হচ্ছে। বাইরে থেকে আমাদেরকে আমদানি নির্ভর। এই যে ঝরে পড়া কৃষক যারা কৃষি আবাদ বাণিজ্যের দিকে ইন্টারেস্ট না, জি জি, তাদেরকে মোটিভেট করা যায় কিভাবে, যে আমরা ভর্তুকি দিচ্ছি, সার, ডিজেল, তেল, কীটনাশক দিচ্ছি, তোমরা আবাদ করো এবং ন্যায্য মূল্য পাওয়া, আবার কোল্ড স্টোর। জি জি, আবার আমি কিন্তু ঘুরে ফিরে আবার হ্যাঁ, এই হ্যাঁ, প্রশ্ন আপনার কাছে বের করে নিয়ে আসতে চাচ্ছি যে জি। বিএনপি, পুরো গাংনী বিএনপি, মেহেরপুরে বিএনপি কৃষির উপর কতটুকু নেক নজর দিবে? অবশ্যই আমরা একটা কৃষি প্রধান দেশের মেহেরপুর জেলা একটা কৃষি নির্ভরশীল জেলা, একটা ছোট্ট জেলা হলে এখান থেকে অনেক সবজি চাষ হয়, যেটা সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা বিগত সময়ে দেখছি আর কি, যে কৃষকরা সবজি উৎপাদন করে রাস্তায় ফেলে দিয়েছে, কেটে নষ্ট করে দিয়েছে, মানে এগুলো অপচয়, মানে নষ্ট করেছে তাদের ক্ষোভের জায়গা থেকে। কারণ একটা কৃষক যদি তার কৃষি পণ্য উৎপাদন করার এবং সেটা বিপণনের ক্ষেত্রে যদি সঠিক প্রক্রিয়া না থাকে, কৃষকরা উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, অথচ সেই পণ্যটা উৎপাদনের পরে বাজারজাতকরণ করতে গেলে তার ন্যায্য দাম পাচ্ছে না। সেই জন্য কৃষকরা মানে কৃষির উপর থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে আমাদের দল ক্ষমতায় গেলে আমরা একেবারে গ্রাম লেভেল থেকে, যেহেতু আমিও কৃষি পরিবার থেকে উঠে এসেছি, আমার বাপ দাদারাও কৃষক ছিল। তো আমি সর্বোপরি বলতে চাই যে বাংলাদেশকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে হলে কৃষি উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমি জাস্ট কয়েকটা বিষয় আপনার বলবো, যেহেতু রমজান মাস চলছে, সামনে ঈদ আছে, তো আপনার পক্ষ থেকে বা আপনার মঠমোড়া ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ কৃষকদেরকে উপহার দেওয়ার কিছু ভাবছেন, যে তাদেরকে অল্প কিছু মানে আমরা তো জাকাত ফিতর দেই, ওইটার বাদে কৃষি মানে উপহার সামগ্রী অল্প কিছু তাদেরকে গিফট দেওয়া, এই ধরনের চ্যারিটেবল কিছু ভাবছেন? আচ্ছা, আমরা অবশ্যই আমাদের মহান নেতা, আমাদের 18 সালের ধানের শীষের কাণ্ডারি, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাইয়ের পক্ষ থেকে আমরা এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছি যে আমরা কৃষকের মাঝে প্রণোদনা হিসাবে কিছু কৃষি সামগ্রী আমরা যথাসময়ে আমরা অবশ্যই দেবো। তো অনেক ধন্যবাদ আপনি ব্যস্ততার মাঝে সময় দিলেন, কারণ আমার গত একটা মাস আমি অনেক হোমওয়ার্ক করছি, অনেক পরিশ্রম করছি যে মিল্টন ভাইকে একটা দিনে হলেও আমি টকশো প্রোগ্রামে নিয়ে আসবো। উনি এত ব্যস্ততা, ফোনও পিক করতে পারছে না, রিপ্লাই দেন না, কারণ একটা তো সেট আপ দেওয়ার কাজ চলছে। তারপরে আমার যে ধারাবাহিক প্রোগ্রাম, টকশো প্রোগ্রাম গুলো যে আমাদের গাংনীর 13টা 12টা ইউনিয়নের যারা লিডিং পয়েন্ট আছে বিএনপির, ওনাদেরকে সাথে নিয়ে ওনারা ইউনিয়ন লেভেলে কি কি কাজ করবেন সেগুলো একটু শোনা, জানানোর। আবার ওদিকে কৃষির সাথে সাথে আমি কিন্তু মাছ, মৎস্যটা এবং পোল্ট্রি আমি কিন্তু এড়াই গেছি। জি জি জি, ওইটা কি কিছু বলবেন নাকি? না, এটা অবশ্যই, কারণ কৃষির মধ্যে মৎস্য চাষ এবং পোল্ট্রি চাষ, প্রাণী সম্পদ, বিভিন্ন পশুপালন পালন, এগুলো কিন্তু কৃষির মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা অবশ্যই এইসব সেক্টরে আমরা প্রয়োজনে ভর্তুকি দিয়ে মানুষকে কৃষির উপর, মানে কৃষি, তারপরে মৎস্য, পোল্ট্রি, এগুলো যাতে বেশি করে তারা প্রোডাকশন করতে পারে, সেদিকে আমরা মানে সর্বাত্মক চেষ্টা এবং আমাদের সহযোগিতা থাকবে আর কি। অনেক ধন্যবাদ। শরীফুল ইসলাম কথা বলছিলাম, শরীফুল ইসলাম সভাপতি, মোহাম্মদপুর মঠমোড়া ইউনিয়ন সাবেক সেক্রেটারি এবং বর্তমান সভাপতির দায়িত্ব আছেন। লাস্ট কি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, দর্শকরা, ঈদ শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে রমজান মাস এবং মহান স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা জানাই, এবং আগামী দিন আমাদের যে আনন্দের খুশির দিন আসছে ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনুক। আপনারা সবাই শারীরিকভাবে সুস্থ থাকুন এবং ঈদের আনন্দ যেন সবাই ভাগাভাগি করে নিতে পারেন, সেই প্রত্যাশা রেখে আমি মঠমোড়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আবারও আপনাদেরকে সবাইকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সাক্ষাৎকার শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ শরীফুল ভাই। তো রাজু আহমেদ বনি, চিফ এডিটর, ভার্চুয়াল জার্নাল। থ্যাংক ইউ, কিপ ইন টাচ।